রয়েছে এটা হচ্ছে স্টিল। পুরো জিনিসটার কন্ডাক্টরের মেকানিক্যাল স্ট্রেংথ বাড়ানোর জন্য এইখানে স্টিল রয়েছে, আর তার চারপাশে কি রয়েছে, তার চারপাশে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর রয়েছে। এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, আর এই সেন্টারে কি রয়েছে, স্টিল রয়েছে। টোটাল জিনিসটা মেকানিক্যাল স্ট্রেংথ অনেক বাড়ছে। অ্যালুমিনিয়ামের কাজ হচ্ছে কন্ডাক্টরটা করা, আর স্টিলের কাজ হচ্ছে ওর স্ট্রেংথটাকে বাড়ানো। এই যে জিনিসটা, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড কন্ডাক্টর। স্ট্যান্ডার্ড কন্ডাক্টরের এক্সাম্পল হচ্ছে অ্যালুমিনিয়াম কোর স্টিল রিইনফোর্সড কন্ডাক্টর। The main reason of using stranded conductor is flexibility. এটার জন্য ওয়্যার কিন্তু ফ্লেক্সিবল হয়, ঠিক আছে। এই যে সেভারাল ওয়্যারস, এর পরে আরেকটা লেয়ার হতে পারে, এটা একটা লেয়ার না, এর পরেও আরেকটা লেয়ার হতে পারে। দাদা স্ট্যান্ডার্ড কন্ডাক্টরটা আরেকবার বলো। স্ট্যান্ডার্ড কন্ডাক্টর হচ্ছে সেন্টারে কে থাকবে, স্টিল থাকবে, তার চারপাশে কি থাকবে, অ্যালুমিনিয়াম থাকবে। এই যে স্টিলটা দেওয়ার কারণ হচ্ছে তার টেনসাইল স্ট্রেংথ বাড়ানো বা মেকানিক্যাল স্ট্রেংথ বাড়ানো। আর এই পুরো জিনিসটা করলে পুরো সিস্টেমের ফ্লেক্সিবিলিটি বাড়ে। বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে ইএলসিবি আর আরসিসিবি। এবার ইএলসিবি অ্যাকচুয়ালি দুটোই আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। লিকেজ কারেন্ট কি, কোনো একটা মোটর থেকে তার বডিটাতে মেটাল হয়, কোনো একটা কন্ডাক্টর যদি মেটালে চলে আসে, তাহলে কারেন্ট কি হচ্ছে, ওই বাইরের বডিতে আসছে, ফ্লো করছে। হ্যাঁ ফ্লো করছে, সেখান থেকে আমরা শক খেতে পারি। সেই জন্য আর্থ লিকেজ সার্কিট ব্রেকারকে দুভাগে ভাগ করা হয়, একটা ভোল্টেজ আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, একটা কারেন্ট আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। কারেন্ট আর্থ লিকেজ সার্কিট ব্রেকারকে আরসিসিবি বলে, আর ইএলসিবি মানে হচ্ছে শুধু ভোল্টেজ আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, যেটা এই লিকেজ কারেন্টকে ডিটেক্ট করে। লিকেজ কারেন্ট কাকে বলে বললাম, যে বডিতে যে কারেন্টটা আসছে সেই কারেন্টটা হচ্ছে লিকেজ কারেন্ট। ক্লিয়ার? এখন এইটা হচ্ছে ছবিটা মনে রাখ, লিখতে পারবি। এখানে একটা রিলে লাগানো রয়েছে, এই রিলেটা কি করছে, এখানকার কারেন্ট আর এই গ্রাউন্ডের কারেন্টকে ডিফারেন্সটাকে মেজার করছে। যদি লোডের রেসপেক্টে কারেন্ট 3 অ্যাম্পিয়ার হয়, গ্রাউন্ডের রেসপেক্টে কারেন্ট সবসময় কত হবে, শূন্যই হবে। তাহলে নেট কারেন্ট কত হচ্ছে, 3। তার মানে কি, একটা কারেন্ট এখানে লিক করছে, তাই তো? 3 অ্যাম্পিয়ার হচ্ছে মানে লিক করছে, কিন্তু হওয়ার কথা কত, কোনো কারেন্টই থাকার কথা না, 0 - 0 = 0 থাকার কথা। 0 - 0 = 0 থাকলে কোনো ট্রিপ করার ব্যাপার নেই। এখানে কি হবে, 0 - 0 থাকলে কোনো ট্রিপ করার ব্যাপার নেই, কিছু হবে না। কিন্তু যদি এখানে লিক করে তাহলে 3 - 0 হয়ে যাবে, তার মানে একটা ভ্যালু পাচ্ছি। যেই ভ্যালু পাবো তখনই কি হবে, এই রিলেটা কি হবে, ট্রিপ করবে। রিলেটা ট্রিপ করে এই সার্কিট ব্রেকারটাকে আলাদা করে দেবে। এইটাকে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার বলে। আর এই লিকেজ কারেন্টটা যেন কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য এটাকে অলওয়েজ গ্রাউন্ড করে দেওয়া আছে। দেখো তো বুঝতে পারলে কিনা। দাদা একবার বলো না, আর একবার খালি বলো। একবার বলবো, বাকিরা বলো আগে, বুঝতে পেরেছিল না, তারপর বলে দিচ্ছি। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা দাদা বোঝা গেছে। আর্থ লিকেজ সার্কিট ব্রেকার লিকেজ কারেন্টকে আইডেন্টিফাই করে, সেখান থেকে সার্কিট ব্রেক করে। সার্কিট ব্রেক করতে গেলে তার আগে একটা রিলে চাই, যে কিনা লিকেজ কারেন্টটাকে সেন্স করবে। এখন লিকেজ কারেন্ট কোনটা, যেটা কোনো মেশিনের বডিতে যেখানে কারেন্ট আসার কথা না, বাইরেটা তো ইয়কটা তো ধরো মেটালের হয়, সেখানে তো কারেন্ট আসার কথা না, কিন্তু কোনো কন্ডাক্টর যদি ওখানে টাচ হয়ে যায় তাহলে কিছুটা কারেন্ট ওখানে এসে চলে আসে, আমরা ওই জন্য মেশিনের বডিতে হাত দিলে শক খাবো, সেই কারেন্টটাকে গ্রাউন্ড করাতে হয়। এই জিনিসটাকে কি বলা হয়, শুনতে পাচ্ছ তো, এই জিনিসটাকে কি বলা হয়, লিকেজ কারেন্ট বলা হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার এই কারেন্টটাকে সেন্স করার কাজ হচ্ছে রিলেটা। কি করে সেন্স করবে, রিলে কার কম্প্যারিজন করবে, রিলে কম্প্যারিজন করবে লিকেজ কারেন্টটা আর তার সাথে গ্রাউন্ড। যদি লিকেজ কারেন্ট না থাকে তাহলে কিছুই সেন্স করবে না, সিস্টেম ওকে। লিকেজ কারেন্ট
অ্যাকচুয়ালি এই বডির কারেন্ট কত হওয়ার কথা, জিরো হওয়ার কথা, আর গ্রাউন্ডের কারেন্ট কত, জিরো। তাহলে অ্যাকচুয়ালি হওয়ার Zero. কথা জিরো মাইনাস জিরো। কিন্তু যদি কোনো কারেন্ট লিক করে তাহলে জিরোর জায়গায় ধরো 3 অ্যাম্পিয়ার আছে, লিক করলো, আর গ্রাউন্ডের কারেন্ট কত, জিরো। তাহলে ডিফারেন্স করে কত আসছে, 3। তার মানে কোনো একটা ভ্যালু, সেটা 3 হোক, 2 হোক, 4 হোক, আসছে মানেই কারেন্ট কি হচ্ছে, লিক করছে। যদি কারেন্ট লিক করে এখান থেকে রিলেটা কি করবে, সার্কিট ব্রেকারকে বলবে এই জায়গাটাকে ডিসকানেক্ট করে দিতে। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে এবার বুঝতে পেরেছি। আরসিসিবি কি? আরসিসিবি দাদা হচ্ছে, দাদা একটা আরসিসিবি দাদা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি তুমি একটু আগে বললে না ওই ইএলসিবি তোমার ভোল্টেজকে নিয়ে, হ্যাঁ বলছি। ভোল্টেজের উপর বেস করে আর আরসিসিবি কারেন্টের উপর বেস করে, হ্যাঁ, এর ডিফারেন্সটা একটু আরসিসিবিটা বুঝিয়ে দেওয়ার পরে যদি বুঝতে পারি ভালো, আর যদি না পারি একটু বুঝিয়ে দেবে। হ্যাঁ, আরসিসিবিতে কি করে, আরসিসিবিতে একই জিনিস হয়। এইখান থেকে যখন এই যে এরকম ধরো সার্কিট রয়েছে, 3 ফেজ সার্কিট রয়েছে, ঠিক আছে, এখানে ধরো লোড রয়েছে, ওখানে কি করে, এইখানে একটা সিটি লাগানো থাকে, আর কারেন্টের ডিফারেন্সটাকে মেজার করা হয়। তার মানে একটা একটা হচ্ছে এখানে ইনকামিং, মানে একটা লোডে আসছে, ধরো ফেজ ধরো দুখানা ধরো, এই 3 ফেজ বাদও দুখানা ধরো। তার মানে এই মেশিনের থেকে এখান থেকে ধরো দুটো আসছে, এখানে লোডে আসছে, এখানে ধরো আমার সিটি লাগানো আছে। তার মানে যতটা কারেন্ট আসছে নিয়ম অনুযায়ী ততটা কারেন্টই তো যাওয়ার কথা, সার্কিটে ততটাই রিটার্ন পথে যাওয়ার কথা। যদি এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট আসে তাহলে এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্টই তো ফেরত যাওয়ার কথা, তাই তো? হুম। হ্যাঁ, হ্যাঁ। যদি ফেরত যায় তার মানে সার্কিটে কোথাও কি লিকেজ আছে? না 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 নেই। তার মানে লিকেজ কারেন্ট নেই। যদি ফেরত না গিয়ে যদি এখানে 5 অ্যাম্পিয়ার ফেরত যায় তার মানে 10 মাইনাস 10 এর জায়গায় কত হচ্ছে, 10 মাইনাস 5 অ্যাম্পিয়ার হচ্ছে। তার মানে লিকেজ কারেন্ট কত, 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার কারেন্ট লিক করছে। তার মানে সার্কিট তখন কি করবে, ট্রিপ করবে। এই যে এখান থেকে যতটা কারেন্ট লোডে যাবে, লাইন দিয়ে যতটা কারেন্ট লোডে যাবে ঠিক ততটা কারেন্ট লোড ঘুরে এখান দিয়ে ফেরত আসার কথা। যদি ফিরতে না পারে, যদি কম কারেন্ট ফেরে, বাকি কিছু এখানে যেমন রিলে লাগানো আছে, যদি এখানে এদের ডিফারেন্সটা জিরো হয়ে যায় তার মানে আমরা ধরে নেব যে এখানে কোনো লিকেজ নেই। যদি জিরো না হয় একটা ভ্যালু আসে 10 মাইনাস 5 ইকুয়ালস টু 5 আসে, তার মানে ধরে নেবো একটা লিকেজ আছে। তার জন্য কি হচ্ছে, রিলেটা ট্রিপ করবে, বন্ধ হয়ে যাবে। বোঝা গেছে? দাদা লিকেজ কারেন্টটা সেন্স করবে কিভাবে? ডিফারেন্সটাকে তো মেজার করবে, সেন্স করবে না। ধরো লিক হচ্ছে, ধরো এখান দিয়ে লিক হচ্ছে, তাহলে 10 অ্যাম্পিয়ার গেল আর ফেরত এলো কত, 5 অ্যাম্পিয়ার। ও ডিফারেন্সটা শুধু দেখবে, ডিফারেন্স হচ্ছে আছে মানেই ধরো 10 জন লোক ঢুকেছে সকালবেলা, এবার 10 জন লোকে যদি বেরিয়ে আসে তার মানে ভেতরে কি কোনো লোক নেই। আর 10 জন লোক ঢুকে যদি 5 জন লোক বেরোয় তার মানে ভেতরে কতজন লোক থেকে গেছে, 5 জন। 5 জন। এটাই সেন্স করবে। বুঝতে পেরেছো? ঠিক আছে। পরিষ্কার না, পরিষ্কার না? হ্যাঁ, পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হাই র্যাপচারিং ফিউজ কি, যেখানে ভেতরে ফিলিং পাউডার থাকে, এটা তোমরা জানো যে একটা কার্টিজ ফিউজের এখানে কার্টিজ থাকে, এখানে ভেতরে ফিলামেন্ট থাকে, ফিলিং পাউডার থাকে, আউটার এলিমেন্ট থাকে। এইটা হচ্ছে হাই র্যাপচারিং ক্যাপাসিটির ফিউজ। ঠিক আছে, এইটা ফিউজ এলিমেন্টটা গলে যায়। বাকিটা তোমরা জানো যে ফিউজের কাজ কি, ফিউজের কাজ হচ্ছে ওই যে গলে গেল, মেল্ট হয়ে গেল, ওখান থেকে জিনিসটাকে বন্ধ করে দেওয়া। এইটা অনেক সময় ডিফারেন্স হিসাবে আসে, অনেক সময় শুধু ওয়ার্কিং প্রিন্সিপাল দেয়। তো যাই আসুন না কেন লিখতে পারবে তো। এই ডিফারেন্স গুলো আমাদের মেন নোটে কিন্তু দেওয়া আছে, একটু আশপাশটা একটু দেখে যেও। এটা তোমরা তো 15টাই কোশ্চেনই করছো, বেশি তো এর থেকে করছো না, এর কিন্তু দেখে যেও। লো র্যাপচারিং ক্যাপাসিটির ফিউজ কি, ইজ মেড উইথ মেটেরিয়াল দ্যাট ইজ লো মেল্টিং পয়েন্ট থাকে, থিন ওয়্যার থাকে, স্ট্রিপস অফ মেটাল থাকে। এটা যেহেতু লো মেল্টিং পয়েন্ট, আর হাই র্যাপচারিং ক্যাপাসিটির মেল্টিং পয়েন্ট কি হাই, এটা থিন ওয়্যার, ওটা কি একটু মোটা ওয়্যার, মোর থিন ওয়্যার থাকে না। When the electrical current flowing the fuse exceeds its rated capacity, the heat generated by the current of the fuse element, once the fuse element melts, it breaks the circuit. এর ভেতরে যেমন পাউডার টাউডার থাকে, লো র্যাপচারিং ক্যাপাসিটিতে এরকম কোনো পাউডার থাকে না।
বাকি জিনিসটা তো বোঝা গেছে। হ্যাঁ দাদা। লো, মিডিয়াম, হাই, এক্সট্রা হাই ভোল্টেজ। এইখানে একটা একটু ভুল আছে, এখানে কিন্তু একটু ভুল আছে, আমি এই জায়গাটা ফোন ইয়েতেই সংশোধন করে দিচ্ছি ভিডিওতে। লো ভোল্টেজের পর যেটা 1000 ভোল্ট পর্যন্ত 1 কেবি পর্যন্ত সেটা হচ্ছে লো ভোল্টেজ। হাই টেনশন কেবল উইদিন দ্য ভোল্টেজ রেটিং বিটুইন 1000 ভোল্ট আর 33000 ভোল্ট, ঠিক আছে, এটাকে হাই ভোল্টেজ। তারপরটাকে এক্সট্রা ভোল্টেজ, এর মাঝখানে একটা মিডিয়াম ভোল্টেজ থাকে, ঠিক আছে। তার এই রকম দিয়েছে কারণ আমি বুঝতে পারছি না যে এর মাঝখানে মিডিয়াম ভোল্টেজ থাকে। তুমি জানো মিডিয়াম ভোল্টেজ কত? কেউ জানো? 650 ভোল্ট তো। 600 ভোল্ট কি করে হবে? 7,500 মধ্যে। কেবিটাই তো দাদা মিডিয়াম, দাদা, তারপর আপ তারপর যে 33টা এক্সিড করছে সেটা তো স্যার এক্সট্রা হাই। দাদা মিডিয়াম তো 1 কেবি থেকে 1100 কেবি, এই 11 কেবি। লো ভোল্টেজ হচ্ছে 1000, 1000-এর উপর 33 হচ্ছে তোমার, এই 33 কেবি হচ্ছে মিডিয়াম। আমি তোমাকে রেঞ্জটা আরেকবার বলে দিচ্ছি, মাথায় নিয়ে রাখো, বুঝতে পারছো? হুম। দাদা তোমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? হ্যাঁ দাদা ওর নেট অফ দাদা ঠিক আছে, দেখা যাচ্ছে। প্রবলেম। দাদা দেখা যাচ্ছে। লো ভোল্টেজ হচ্ছে 1 কেবি পর্যন্ত, 0 থেকে 1 কেবি পর্যন্ত। মিডিয়াম হচ্ছে 1 থেকে 33 কেবি পর্যন্ত। হাই ভোল্টেজ হচ্ছে 33 থেকে 245 কেবি করে দেবে, ঠিক আছে। 230 কেবি করে দেবে। আর এক্সট্রা হাই হচ্ছে 230 কেবির ওপর। তার মানে কি হলো, 1 কেবি পর্যন্ত লো, 1 থেকে 33 পর্যন্ত হচ্ছে মিডিয়াম, 33 থেকে 230 হচ্ছে হাই, এক্সট্রা 230-এর উপরে হচ্ছে এক্সট্রা হাই। বোঝা গেছে? হ্যাঁ দাদা। এর এগুলো ক্লাস হ্যাঁ বল। এগুলো কেবিলের ক্লাসিফিকেশন বললে তো? হ্যাঁ, হাই টেনশন এটা ভোল্টেজের ক্লাসিফিকেশন, এই ভোল্টেজের ক্লাসিফিকেশনও তোমাকে দিতে পারে। তোমার একটা নোট ছিল ভোল্টেজ, সেই 650 হ্যাঁ বলছিল হ্যাঁ, ওইটা। ক্লাসিফিকেশন অফ ভোল্টেজ অতীতেই এইগুলো ছিল। হ্যাঁ ছিল তো। ওটা আই রুলের, ওটা হ্যাঁ, ওটা আই রুল। রয়েছে, তুমি ওই নোট থেকেও করতে পারো, অসুবিধা নেই। বোঝা গেছে? ওই নোট থেকেও কিন্তু ওই রেঞ্জ, এই রেঞ্জটা হচ্ছে ভোল্টেজ, কিন্তু ওই রেঞ্জটা কিন্তু আলাদা। এই রেঞ্জটা তো ভোল্টেজের রেঞ্জ, এটা হচ্ছে ভোল্টেজের রেঞ্জ, ইলেকট্রিক্যালের ভোল্টেজের কত রেঞ্জ। লো এটা ভোল্টেজের কন্ডাক্টর গুলো যে আছে, এটা মানে কেবল গুলো রেঞ্জ, আর ওটা হচ্ছে আই রুল। আমি ফার্স্টে বলছি এটা ভোল্টেজের রেঞ্জ। এই ভোল্টেজের রেঞ্জটা তোমাকে, এইটা হচ্ছে এই যে যেটা দেখালাম, এইটা হচ্ছে ভোল্টেজের রেঞ্জ। বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি। হ্যাঁ দাদা। কেবলের রেঞ্জ এখানে করতে পারো, এইটাই লিখতে পারো, কেবলের রেঞ্জ এটা লিখতে পারো। আমি ভোল্টেজের রেঞ্জটাও এখানে সাথে দেখিয়ে দিলাম। বোঝা গেছে? ঠিক আছে। আর্থ টেস্টার দিয়ে কি করে আর্থ রেজিস্ট্যান্স মাপা যায় জানো? হ্যাঁ দাদা। ফিগার 1-এ দেখা যাচ্ছে to measure the earth resistance, the terminal voltage P1 and C1 of the earth tester short circuited to get a common point. একটা common point পাচ্ছি, ঠিক আছে। The common point is connected to the main electrode E with a test through the negligible resistance, ঠিক আছে। এবার এইখানে কি হয়, এইটা হচ্ছে আর্থ টেস্টার। এখানে ডিস্টেন্স ফ্রম দ্য অ্যাবাভ 15 মিটার বিটুইন ইলেকট্রোড এ অ্যান্ড সি, এ আর সি এর মধ্যে ডিস্টেন্স কত রয়েছে?
কত থাকবে 15 মিটার। ইপি অ্যান্ড ইসির মধ্যে কত থাকবে, এই যে এইগুলোর ডিস্টেন্স কত হবে 3 মিটার করে। The terminal connected with the electrode B and the terminal C2 plus connected P2 with the electrode C. এবার the auxiliary electrode P is moved from the position 1 and 2. তোমাদের কাছে কি আর্ট টেস্টের আরেকটা নোট আছে? এই কোয়েশ্চেনটার কি উত্তর আছে? এটা থেকে কিন্তু করতে পারো, এটা কিন্তু খুব সোজা ভাবে লেখা আছে যে আর্ট রেজিস্ট্যান্স মেজার করার জন্য P1 C1 কে শর্ট করতে হবে, কমন পয়েন্ট বার করতে হবে। দ্য কমন পয়েন্ট ইজ কানেক্টেড টু দ্য মেইন ইলেকট্রোড, মেইন ইলেকট্রোডের সাথে কানেক্ট করতে হবে। ই হচ্ছে এখানে মেইন ইলেকট্রোড। আন্ডার দ্য টেস্ট where of negligible resistance, now place the two electrodes P and C at a safe distance E. P আর C কে safe distance E থেকে দূরে রাখতে হবে। A distance above of 15 meter between A and C, A আর C এর মধ্যে ডিসটেন্স কত থাকবে 15 মিটার থাকবে। ইলেকট্রোড A আর C এর মধ্যে রিগার্ডিং ফর দ্য সেফ ডিসটেন্স, the electrode P is buried about in the halfway of the E and C. EP আর PC ডিসটেন্স কত হবে 3 মিটার করে হবে। The terminal connected with the electrode B and C2 plus connected with P2 with the electrode C. জাস্ট ডিসটেন্স গুলো এখানে লিখে দিয়েছে আর ছবিটা এঁকে দিয়েছে। এইটুকু পারবি তো লিখতে? এইভাবে আর্ট রেজিস্ট্যান্স মেজার করা হয়। এইটুকু পারবে তো? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। একটু বলে দাও টনি, হ্যাঁ, আরেকবার একটু বলে দাও না টেস্টিংটা। আর টেস্টিং এর প্রত্যেকটা পয়েন্ট এখানে বলা আছে যে কোনটা শর্ট করতে হবে, কোনটার মধ্যে কোনটা ডিসটেন্স রাখতে হবে। এখানে তোমার কি বলে কমন পয়েন্ট কি আছে সেইটা আন্ডার টেস্ট, এই যে উইথ দ্য মেইন ইলেকট্রোড ই আন্ডার টেস্ট ওয়্যার অফ নেগলিজিবল রেজিস্ট্যান্স, ইটাকে যোগ করা হচ্ছে নেগলিজিবল রেজিস্ট্যান্স দিয়ে। এইটা হচ্ছে এই রেজিস্ট্যান্স মেজার করতে হবে। এদের মধ্যে ডিসটেন্স ইপিপিসি 3 মিটার করে থাকবে। দ্য টার্মিনাল কানেক্টেড উইথ দ্য ইলেকট্রোড বি and the terminal C2 connected to the P2 of the electrode, C2 আর P2 এর সাথে কানেকশন করা থাকবে। এভাবে আর্ট রেজিস্ট্যান্স মেজার করা হবে। ঠিক আছে? দাদা তুমি বলছিলে এ, দাদা হ্যাঁ, এটা এখানে বলছি দেখানো, তুমি এটা এখানে দেখাতে পারছো না, এই ছবিতে দেখানো, অসুবিধা নেই। ঠিক আছে? তুমি মেগারের কাজ কি জানো? হ্যাঁ দাদা। তারের এ মাপে রেজিস্ট্যান্স। ইনসুলেশন টেস্ট করা। হ্যাঁ, হ্যাঁ জানো তো নাকি? হ্যাঁ দাদা জানি জানি। হ্যাঁ দাদা। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে ল অফ ইলুমিনেশনে আসছে। ল অফ ইলুমিনেশনে কি আছে? ফার্স্ট হচ্ছে ইনভার্স স্কয়ার ল। যত ডিসটেন্স বাড়বে ইনভার্স স্কয়ার ল হচ্ছে এইটা যে I ইনটু ডি টু দি পাওয়ার I বাই ডি স্কয়ার। ডিটা হচ্ছে ডিসটেন্স। ইলুমিনেশন ইটা কি হবে? ডিসটেন্সের সাথে সাথে চেঞ্জ হবে। It states that the illuminance of a point source decrease with the square of the distance from the source. তার মানে S থেকে A1 একটা দূরত্ব, A2 একটা দূরত্ব, A1 টা R1 দূরত্বে রয়েছে, A2 টা R2 দূরত্বে রয়েছে, তাই তো? ঠিক কি ঠিক না? হ্যাঁ, A1 টা কত ডিসটেন্সে রয়েছে? আর এখানে এইটা হচ্ছে ধরে নাও R। তার মানে এর ক্ষেত্রে ইলুমিনেশন হবে E is equal to I by ডিটা ডিসটেন্স তো R1 স্কয়ার। আর এইটার ক্ষেত্রে, আর এই A2 এর ক্ষেত্রে হবে E2 is equal to I by R2 স্কয়ার। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। এবার আসছি কোসাইন ল। তাই বুঝতে পারছিস ডিসটেন্সের উপর এই ইলুমিনেন্সটা ডিপেন্ড করছে। যত ডিসটেন্সে যাবে তার স্কয়ারের উপর। ওই জন্য লিখেছি দ্য ইলুমিনেন্স অফ এ পয়েন্ট সোর্স ডিক্রিজ উইথ দ্য স্কয়ার অফ দ্য ডিসটেন্স। দেখ বোঝা গেছে তো যতটা বললাম? হ্যাঁ এরপর আসছি কোসাইন লতে। কোসাইন লতে কি?
এই যে জায়গাটা, এই অ্যাঙ্গেলটা যদি এখানে থিটা ধরা হয়, ইট স্টেটস দ্যাট দ্য ইলুমিনেন্স অফ এ সারফেস ইজ প্রপোর্শনাল টু দ্য কোসাইন অফ অ্যাঙ্গেল বিটুইন দ্য নর্মাল টু দ্য সারফেস ইন দ্য ডিরেকশন অফ লাইট। তার মানে আমার যদি লাইটটা এরকম বেঁকে পড়ে, এসি হচ্ছে লম্বালম্বি আছে, যদি না পড়ে যদি এবিতে পড়ে, তাহলে ই ইজ ইকুয়াল টু কস থিটা বাই ডি স্কোয়ার। এইটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে ইলুমিনেন্সের ফর্মুলা। দাদা একবার বলো। আমার ল্যাম্বার্ট কোসাইন লতে আমার এই পয়েন্ট থেকে সোর্স, এসটা হচ্ছে সোর্স, সোর্স থেকে সোজাসুজি লাইন টানলে হয় এসি। সেইভাবে না পড়ে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে বল, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে বল না। থিটা। 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 তাহলে এখানে ইলুমিনেন্স কত হবে? যদি থিটাতে পড়ে তাহলে তাহলে এখানে ইলুমিনেন্স কত হবে সেটাই তো আমি ক্যালকুলেশন করছি। তাহলে ইলুমিনেন্স হবে আই কস থিটা বাই ডি স্কোয়ার। এই ডিস্টেন্সটা যদি ডি হয়, যদি আর লিখি তাহলে এটা ডি এর জায়গায় আর হবে। দেখো তো বুঝতে পারলে কিনা? হ্যাঁ দাদা। ঠিক আছে, এই দুখানা কিন্তু পড়বে। BIS rules for the domestic installation। BIS রুলটা কি জানো? Bureau of Indian Standard। হ্যাঁ, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের রুল যেগুলো রয়েছে ডোমেস্টিক ইনস্টলেশনের, সেগুলো এখানে লিস্টেড করা রয়েছে, খুব সোজাভাবে করা আছে। এগুলো লিখতে পারবে তো প্রত্যেকটা? যেটা কিন্তু করে যাবে, এই কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে। দ্য ভোল্টেজ এক্সিস 250 ভোল্ট, দ্য ডিবি অ্যান্ড দ্য মেন সুইচ শুড বি প্রোভাইডেড উইথ এ ডেঞ্জার বোর্ড, পাওয়ার ডিভাইসেস শুড বি এ ডিফারেন্ট সার্কিট। ঠিক আছে, ফর লাইটনিং লোড দ্য ফিউজ ওয়্যার শুড নট এক্সিস 5 অ্যাম্পিয়ারের বেশি হবে না, ফর পাওয়ার ইট ইজ 10 অ্যাম্পিয়ার হবে। বোঝা গেছে? বলছি দাদা এর মধ্যে অ্যাপ্রক্স কতগুলো লিখতে হবে তাও? যতগুলো পারবি, 5-7টা লিখলেও পারিস। যে না হবে তুই দেখ, যতগুলো দেখ, ম্যাক্সিমাম তোকে যদি 5-6 মধ্যে 10টা লিখলে হয়। ঠিক আছে, এবার তুই যতগুলো পারবি। এতগুলো আমি বেশি করে দিয়ে রেখেছি, যার যেটা পছন্দ হবে সে সেটা লিখবে। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা দেখো ঠিক সব আছে। তো বলে লাভ নেই, আমি যদি বলি সব লিখতে, এটা হচ্ছে আইডিয়াল কেস, সব লিখতে পারবে না। তাহলে এই পয়েন্টগুলো আমি এখানে হাইলাইট করে দিয়েছি। ঠিক আছে, আমি দুই একটা পয়েন্ট ডিসকাস করছি। ইন দ্য ডোমেস্টিক ওয়্যারিং 3 পিন প্লাগ অনলি শুড বি ইউজ। শুধু 3 পিন প্লাগকে ইউজ করতে হবে, যাতে আর্থিংটা ঠিক হয়। ইন ডিবি শুড বি মার্কড অ্যাজ পাওয়ার অ্যান্ড লাইট ইন কেস মেবি। ডিস্ট্রিবিউশন বক্স শুড বি মার্কড করা থাকে পাওয়ার অ্যান্ড লাইটে। অল দ্য অ্যাক্সেসরিজ শুড বি ফিক্সড অন দ্য রাউন্ড ব্লক। রাউন্ড ব্লকের মধ্যে সমস্ত অ্যাক্সেসরিজ ফিক্সড করা থাকবে, ব্রাশ স্ক্রু দিয়ে সেগুলো বোর্ডে অ্যাটাচ করতে হবে। নিউট্রাল শুড বি লিঙ্কড। অল দ্য আয়রন ক্ল্যাড অ্যাপ্লায়েন্সেস সুইচেস শুড বি আর্থ, সেগুলো আর্থ করতে হবে। রাউন্ড ব্লক শুড বি ফিক্সড অন 2 স্ক্রুজ। রাউন্ড ব্লকগুলো 2টো স্ক্রু দিয়ে আটকাতে হবে, একটা দিয়ে যেন আটকানো হবে না। অল দ্য ফ্যান শুড বি ফিক্সড অফ দ্য হাইট 9 ফুটের উপরে হাইট রাখতে হবে। এগুলো হচ্ছে BIS রুল। নেক্সট হচ্ছে ডিফারেন্ট ক্লাসেস অফ ইনসুলেশন। ডিফারেন্ট ক্লাসেস কতগুলো ক্লাস হতে পারে আর তাদের ডিগ্রির কি আছে সেই এটা এখানে করা রয়েছে। ক্লাস এ ইনসুলেশন ইজ ডিজাইন টু অপারেট উইথ আ ম্যাক্সিমাম অ্যালোয়েবল টেম্পারেচার রাইজ অফ 105 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ক্লাস বি এর হচ্ছে 130 ডিগ্রি সেলসিয়াস, ক্লাস এফ এর হচ্ছে 155 ডিগ্রি সেলসিয়াস, ক্লাস এইচ এর হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস, ক্লাস সি এর হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস, ক্লাস আর এর 220 ডিগ্রি সেলসিয়াস, ক্লাস এন এর 200 ডিগ্রি সেলসিয়াস। এগুলো হচ্ছে টলারেন্স লিমিট দিয়ে এতগুলো ভাগ করা আছে। বোঝা গেছে? ঠিক আছে। ডিফারেন্ট ওয়্যারিং সিস্টেম, কতগুলো ওয়্যারিং হয় তাদের ভাগগুলো আর তাদের ডিফারেন্সটা এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, তোমার ক্লিট ওয়্যারিং এর কত, কেসিং ওয়্যারিং এর কত হবে, ব্যাটার ওয়্যারিং এর কত হবে, কন্ডিট ওয়্যারিং এর কি হবে, লাইফ কার বেশি কার কম, মানে লাইফ স্প্যান মানে কতদিন ঠিক থাকবে, কস্ট কার সবচেয়ে কম, ঠিক আছে, কার সবচেয়ে বেশি, কন্ডিট ওয়্যারিং এর সবচেয়ে বেশি কস্ট হবে, মেকানিক্যাল প্রোটেকশন কার ভালো কার খারাপ, এই দেয়ালের ভেতর গর্ত করে বসিয়ে দিচ্ছ তার ভেরি গুডই হবে, তাহলে কন্ডিট ওয়্যারিং এর কি হবে, ভেরি গুডই তো হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দাদা। লেবার কি হাই স্কিল লেবার লাগে, কোথাও সেমি স্কিল লেবার লাগে, সেগুলো দেখছে। এগুলো নিয়ে একটা ডিফারেন্সিয়েট চার্ট আমি এখানে বানিয়ে দিয়েছি।
ইনস্টলেশন, ইন্সপেকশন, রিপেয়ার, পপুলারিটি নিয়ে বাড়িয়েছি, ঠিক আছে? ইলুমিনেশনের জন্য কি কি জিনিস মাথায় রাখতে হবে? লাইট ইন্টেন্সিটি মাথায় রাখতে হবে। দেখো এগুলো কিন্তু মনে রাখা, যে ফ্যাক্টরস টু বি কনসিডার্ড ফর দ্য গুড ইলুমিনেশন, ভালো ইলুমিনেশন যেতে গেলে আমার কি কি মাথায় রাখতে হবে? লাইট ইন্টেন্সিটি কত আছে, সেটা ইউনিফর্মলি পড়ছে কিনা, যে কালারটা আছে সেই কালার টেম্পারেচার, ধরো তুমি পড়তে বসছো, তোমাকে লাল লাইট লাগানো আছে, সেটা কি ইলুমিনেশনের জন্য ঠিকঠাক? ঠিকঠাক না, ঠিক আছে? গ্লেয়ার কন্ট্রোলটা রয়েছে, সেখানে ডিসকমফোর্ট কতটা তোমার জন্য, ব্রাইটনেস কতটা আছে, তোমার চোখে কত প্রবলেম হবে কিনা। সিএফএল লাইটে কি প্রবলেম হয় জানিস তো? লাইটটা এক জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় না, এক জায়গায় থাকে, লাইটটা ছড়িয়ে পড়ে না, তার জন্য আমাদের দেখতে কিন্তু অসুবিধা হয়। এনার্জি এফিসিয়েন্ট কিনটা, পারপাস অফ দ্য স্পেস, ঠিক আছে, কোথায় ব্যবহার করছি সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু ইলুমিনেশন করা হয়। ক্লিয়ার? বোঝা গেছে? ঠিক আছে। এরপর আসছে স্টেপ পোটেনশিয়াল আর টাচ পোটেনশিয়াল। স্টেপ পোটেনশিয়াল আর টাচ পোটেনশিয়াল কাকে বলে? একটা মানুষ এইভাবে যদি দেয়ালে যদি হাত দেয়, তখন তাদের মধ্যে স্টেপ পোটেনশিয়াল ডিফারেন্স, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস অফ দ্য সারফেস অন দ্য আর্থ সেপারেটেড বাই দ্য ফিট। এই দুটো পায়ের মধ্যে তাদের যে ডিফারেন্স, ঠিক আছে, of a person standing near the energized grounded object. এনার্জারাইজ কোনো অবজেক্টের কাছে থাকা কোনো মানুষ, তার এই দুটো পায়ের মধ্যে যে গ্যাপটা, তাদের মধ্যে যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাকে স্টেপ পোটেনশিয়াল বলে। আর টাচ পোটেনশিয়াল হচ্ছে সেই যদি হাতটাকে এরকম করে ঠেকায়, ঠিক আছে, এই তোমার ভোল্টেজে যদি ঠেকায়, যেখানে ভোল্টেজ আছে সেখানে, অ্যাট দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন ফিঙ্গার অ্যান্ড দ্য রেস্ট হ্যান্ড টাচিং দ্য গ্রাউন্ড, energized object and the feet of a person standing on the surface। এই তার সামনের উপরের হাতটা, ধরো এটা ইলেকট্রিক্যাল অবজেক্ট, একটা ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস, যেখানে ভোল্টেজ আছে, সে এর হাত আর এই তার পা, এদের মধ্যে যে ডিফারেন্সটা, সেটাকে টাচ পোটেনশিয়াল বলে। আর এদের দুটো পায়ের মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্স, সেটাকে স্টেপ পোটেনশিয়াল বলে। ক্লিয়ার? টাচ পোটেনশিয়ালটা হাত থেকে পায়ের মধ্যে? টাচটাকে, আমি হাতটাকে একটু ওপরের দিকে করে যদি কোনো একটা জিনিসকে ধরি, মানে অবজেক্টকে ধরি, তাহলে সেই হাত থেকে মাটিতে পা পর্যন্ত যে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটাকে টাচ পোটেনশিয়াল বলবো। স্টেপটা আর একবার বলো। স্টেপ হচ্ছে দুটো পায়ের মধ্যে, কোনো গ্রাউন্ডেড অবজেক্টের কাছাকাছি যদি থাকি, তার দুটো পায়ের মধ্যে, আমার দুটো পায়ের মধ্যে, দুটো স্টেপের মধ্যে, বুঝেছি, বুঝেছি। দুটো পায়ের দুটো স্টেপের মধ্যে যে পোটেনশিয়ালটা থাকে, তাকে স্টেপ পোটেনশিয়াল বলে। বুঝেছি দাদা, বুঝেছি। এবার আসছি প্লেট আর্থিং, পাইপ আর্থিং, রড আর্থিং। এটা হচ্ছে প্লেট আর্থিং, ছবি দেখিয়ে দেখিয়ে বোঝাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। সল্ট, চারকোল এখানে রয়েছে, লেয়ার রয়েছে, আর্থওয়্যার রয়েছে, জল ঢালার জন্য পাইপ রয়েছে, ঠিক আছে। চারকোলটা দিলে ভালো আর্থিং হয়, সেই জন্য চারকোল আর সল্ট এখানে দেওয়া রয়েছে, তারটাকে এখান দিয়ে ঢোকানো হয়। বোঝা যাচ্ছে? বাকি আর্থিং নিয়ে কিন্তু এখন বলার সময় নেই, বেশি সময় নষ্ট করব না। তাহলে এই যে সিস্টেমে আর্থিং হয়, এটা হচ্ছে প্লেট আর্থিং। পাইপ আর্থিং কি? এটা হচ্ছে পাইপ আর্থিং। লো রেজিস্ট্যান্স পাথ তৈরি করা হয় এই পাইপের মধ্যে দিয়ে, এটা হচ্ছে পাইপ আর্থিং। এখানেও আর্থওয়্যার ঢোকানোর জন্য জায়গা থাকে, জিআই পাইপ থাকে আর্থওয়্যার ঢোকানোর জন্য, আর্থওয়্যার ঢোকে এখানে, ঠিক আছে। এখানে চারকোল আর সল্ট থাকে, জল ঢালার জন্য জায়গা থাকে, এইটা হচ্ছে পাইপ আর্থিং। বোঝা গেছে? রড আর্থিং কি? যখন রড ঢুকিয়ে আর্থিং করা হয়, আর্থিং ইচ পোল ইন্ডিভিজুয়ালি ইজ ডান বাই হ্যামারিং দ্য গ্যালভানাইজড রড। গ্যালভানাইজড রড ঢুকিয়ে যে আর্থিং করা হয়, তাকে রড আর্থিং বলা হয়, যার ডায়া হচ্ছে 20 mm ডায়া। অর এ পাইপ অফ 40 mm ডায়া ডাইরেক্টলি ইনটু দ্য গ্রাউন্ড, ওয়াটার ইজ poured to keep the soil surrounded by the pipe and rod moisture. Earthware is connected with the rod or pipe with the help of clamp. এটা হচ্ছে রড আর্থিং। তাহলে ফার্স্টে পাইপ আর্থিং হলো, তারপরে হচ্ছে রড ঢুকিয়ে যে আর্থিং করা হচ্ছে, তাকে রড আর্থিং বলা হচ্ছে। দিস ইজ দ্য চিপেস্ট মেথড অফ আর্থিং। সবচেয়ে সোজা মেথডের আর্থিং হচ্ছে, বা সবচেয়ে ছোট করে কম ভ্যালুর ক্ষেত্রে আমরা ইউজ করি
হচ্ছে রড আর্থিং। ঠিক আছে, দ্য চিপেস্ট মেথড, soil is very hard, alternate layers of charcoal and soil is filled around the pipe or rod so as to reduce the earth resistance. Clear? রড হ্যাঁ। আর্থিং ক্লিয়ার? ঠিক আছে ঠিক হ্যাঁ আছে। দাদা। আচ্ছা, আর্থিং কাকে বলে এটা নিয়ে আর কথা বলছি না। ঠিক আছে, আচ্ছা ডবল আর্থিং কাকে বলে, সেটা হচ্ছে যদি বড় মেশিন হয় তাহলে দুদিক দিয়ে আর্থিং করা হয়েছে, ছবিটা দেখলেই বুঝতে পারবে, এটাকে বলা হচ্ছে ডবল আর্থিং। ঠিক আছে, আর নিউট্রালকে যদি আর্থিং করা হয় সেটাকে বলা, এখানে উত্তরটা নেই, এই জায়গাটা উত্তরটা নেই, নিউট্রালকে যে আর্থিং করা হয় সেটাকে বলা হয় নিউট্রাল আর্থিং। সলিড ইনসুলেটেড কেবলস, অয়েল ফিল্ড কেবলস এন্ড গ্যাস ফিল্ড কেবলস। সলিড ইনসুলেটেড কেবলস জানি যে সলিড ইনসুলেশন দিয়ে যে কেবল হয় তাকে সলিড ইনসুলেটেড কেবলস বলে। অয়েল ইউজ করে যখন ইনসুলেশন করা হয় তাকে অয়েল ফিল্ড কেবল, গ্যাস ইনসুলেশন করে যখন সেটাকে কেবলটাকে করা হয় তাকে গ্যাস ইনসুলেশন কেবলস বলে। এবার সেই গ্যাসটা প্রেসারাইজড গ্যাস হয় ইনসুলেশন ভালো করার জন্য, কোন ভোল্টেজে কোনটা ইউজ হয় সেটা ওভারঅল এই নোটে রয়েছে, একটু দেখে নিবি তোরা জিনিসটা। আমি জিনিসগুলোকে জাস্ট ছোট করে বলে চলে যাচ্ছি। মেথডস অফ লাইং আন্ডারগ্রাউন্ড কেবল, আন্ডারগ্রাউন্ড কেবল কি করে নিয়ে যাওয়া যাবে, একটা হচ্ছে ডাইরেক্ট লেইং, মাটি খুঁড়ে এরকম করে বসিয়ে বসিয়ে যাওয়া যাবে, এটাকে ডাইরেক্ট লেইং বলে। ড্রয়িং সিস্টেম, তারটাকে ঢুকিয়ে টেনে হিঁচড়ে, মানে জাস্ট পুরো মাটিটা না খুঁড়ে একটা জায়গা দিয়ে ঢুকিয়ে টেনে আরেকটা জায়গা দিকে বার করা, এই জিনিসটাকে বলা হয় ড্রয়িং সিস্টেম। ভেতরে অনেক সময় এরকম কন্টেন্ট করা থাকে, এর মাঝখান দিয়ে তারটাকে টেনে বার করে নিয়ে আসা, এটাকে ড্রয়িং সিস্টেম বলে। সলিড সিস্টেম কি, সলিড সিস্টেমে হচ্ছে ইন দিস মেথড দ্য কেবল ইজ লেড ইন ওপেন পাইপ, এই যে এরকম ওপেন পাইপের মধ্যে দিয়ে ধর তারটাকে, এইটা হচ্ছে কিন্তু সলিড সিস্টেম। আর ড্রয়িং সিস্টেম হচ্ছে তারটাকে টেনে, মানে মাটি দিয়ে কোনো রকমে ঢুকিয়ে টেনে বাইরে বার করে নেওয়া হয়, সেটাকে বলা হয় ড্রয়িং সিস্টেম। একদিক দিয়ে ঢুকিয়ে আরেক দিক দিয়ে টেনে যখন পুল করে, সেই যেমন করে সুতো ঢোকায়, যে একদিক দিয়ে ঢুকিয়ে একটা সুতো দিয়ে টেনে বার করে নেওয়া হয়, সেটাকে বলা হয় ড্রয়িং সিস্টেম। আর এবং ডাক্সের মধ্যে দিয়ে যখন তার নিয়ে যাওয়া হয় এটাকে সলিড সিস্টেম বলে। ফিউজিং ফ্যাক্টর কি, রেশিও অফ মিনিমাম ফিউজিং কারেন্ট, সবচেয়ে কম কারেন্টে ফিউজ কাজ করছে সেটাকে মিনিমাম ফিউজিং কারেন্ট টু দ্য রেটেড কারেন্ট, এদের রেশিওটাকে বলা হয় ফিউজিং ফ্যাক্টর। রিওয়ারেবল ফিউজের ক্যারেক্টারিস্টিক্স কি হয়, ফিউজ বার মেল্টস when the current exceeds the rated value, ক্রস করলে ওটা মেল্ট হয়। এই রিওয়ারেবল ফিউজ কনসিস্ট অফ ফিউজ ক্যারিয়ার দিয়ে রিওয়ারেবল ফিউজ তৈরি করা হয়, and a লিঙ্ক দিয়ে তৈরি করা। ইট ইজ ডিজাইন টু বি রিইউজেবল বাই রিপ্লেসিং the blown fuse wire. Suitable for low voltage circuit, লো ভোল্টেজ সার্কিটের জন্য এটা ব্যবহার করা হয়, হাই ভোল্টেজের জন্য ব্যবহার করা হয় না। অ্যাফোর্ডেবল এন্ড ইজি টু রিপ্লেস, এটা অ্যাফোর্ডেবল ইজি টু রিপ্লেস হয়। অপারেশনটা এখানে ডিসকাস করা যে রিওয়ারেবল ফিউজ তো তোরা জানিস যে তোদের বাড়ির ফিউজগুলো যে যদি আমার কেটে যায় গলে যায়, আমাকে নতুন করে তার লাগিয়ে সেটাকে জুড়তে হয়। বোঝা গেছে? 5 অ্যাম্পিয়ার থেকে 100 অ্যাম্পিয়ার পর্যন্ত রেটিং হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে এখানে তিনটে সার্কিট আমার মনে হয়েছে যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে সিরিজ প্যারালাল সার্কিট কেমন করে হয়, আমি ছবিগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিরিজ প্যারালাল সার্কিট, এটা হচ্ছে কল বেল সার্কিট ইউজিং বেল ইন্ডিকেটর, আর এটা হচ্ছে মাস্টার সুইচ সার্কিট। এই তিনখানা সার্কিট একটু দেখে যাবে, ঠিক আছে? এই তিনখানা সার্কিট কিন্তু পরীক্ষায় আসতে পারে। আর কি আসতে পারে, লাক্স, এরকম 5-6 খানা আমার রয়েছে, ডেফিনেশন মনে হয়েছে আসতে পারে। লাক্সটা কি, ইউনিট অফ ইলুমিনেশন ডিফাইন্ড অ্যাজ আ লুমিনাস ফ্লাক্স ফলিং পার স্কোয়ার মিটার, পার স্কোয়ার মিটারে কত লুমিনাস ফ্লাক্স পড়ছে সেটাকে লাক্স বলছি। ইউটিলাইজেশন ফ্যাক্টর মানে যে টোটাল ইলুমিনেশনটা হচ্ছে তার মধ্যে আমি কতটা লুমেনকে ইউজ করতে পারছি, সেটা হচ্ছে ইউটিলাইজেশন ফ্যাক্টর। ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর কি, ইট ইজ মেয়ারলি ইনভার্স টু দ্য মেইনটেনেন্স ফ্যাক্টর এন্ড ডিফাইন্ড অ্যাজ আ রেশিও অফ ইনিশিয়াল মিটার ক্যান্ডেলস টু দ্য আলটিমেট মেইনটেইন মিটার ক্যান্ডেলস। ইনিশিয়ালি কত থাকছে, ইনিশিয়ালি একটা লাইট কত দিচ্ছে, কিছুদিন পরে গিয়ে সেটার কত লাইট দিতে পারছে, সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। মানে তার ইলুমিনেশনের স্ট্রাকচারটা তো কমে আসে, আস্তে আস্তে ইলুমিনেশনের ভ্যালুটা তো কমে আসে, এই জিনিসটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন ফ্যাক্টর। লুমেন কি, লুমেন হচ্ছে ইউনিট অফ লুমিনিয়াস প্লাস, ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ অ্যামাউন্ট অফ লুমিনিয়াস প্লাস গিভেন আউট বাই দ্য স্পেস।
ঠিক আছে, এটা হচ্ছে লুমেন বলে। লুমিনিয়াস ইন্টেন্সিটি কি? লুমিনিয়াস ইন্টেন্সিটি ইন গিভেন ডিরেকশন ইজ দ্য luminous flux emitted by the source per unit solid angle. Per unit solid angle কত luminous flux emit হচ্ছে সেটাকে luminous intensity বলে। Luminous efficiency কি? It is the ratio of luminous flux emitted by the light source to the electrical power consumed by the source. কত ইলেকট্রিক্যাল পাওয়ার কনজিউমড হচ্ছে তার রেসপেক্টে কত লুমিনিয়াস ফ্লাক্স দিচ্ছে, এই রেশিওটাকে বলা হচ্ছে লুমিনিয়াস এফিসিয়েন্সি। ক্লিয়ার? এখানে আমি অ্যাড করছি যেটা হচ্ছে শর্ট নোট অন এমসিবি বা এমসিবি আশেপাশ থেকে কোয়েশ্চেন যেমন দেয়, ঠিক আছে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য আর্থ রেজিস্ট্যান্স, ভেরিয়াস ওয়ারিং সিস্টেম দিয়ে দিয়েছি। Construction of underground cable, আর একটা কোয়েশ্চেন দেবো, পিভিসি কন্ডিট এন্ড মেটাল কন্ডিটের ডিফারেন্স। শুধু ডিফারেন্স। এবার সাজেশনটা ছোট আছে তো, খুব একটা তো বড় বিশাল কিছু নেই, অনেকটা ছোট তো। হ্যাঁ দাদা। এর সাথে ইলুমিনেশনের যে ম্যাথগুলো আমাদের করানো হয়েছে সেরকম একখানা দুখানা ম্যাথ করে যাবে যাতে পরীক্ষা পেয়ে যাও, সেই দুখানা ম্যাথও আমরা পাঠিয়ে দিচ্ছি। ক্লিয়ার? এই 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 কটা কোশ্চেন করলেই হবে। দাদা এস্টিমেশনের অঙ্ক আসবে না কিছু? ওই তো এস্টিমেশনের যে অঙ্ক আর ইলুমিনেশনের যে অঙ্ক ওই দুখানা আমি পাঠিয়ে দিচ্ছি, যেহেতু ভালো ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমরা রেডি করে যাবে। ক্লিয়ার? ইলুমিনেশনের আর এস্টিমেশনের যে অঙ্ক আছে সেটা রেডি করে দেবো। ক্লিয়ার? ঠিক আছে দাদা। ঠিক আছে, এইগুলো হচ্ছে এই 18 খানা কোয়েশ্চেন করার পরে এই 4খানা কোয়েশ্চেন রেডি করবে।